আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে আমরা কখনোই কল্পনা করতে পারিনি এমন একটা অবস্থা দেখব যখন জামাতে ইসলামীর ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আজ আমরা খুব অবাক হয়ে এটাই দেখছি, যে দল দেশের স্বাধীনতা বিরোধী ছিল, যে দল এদেশের অস্তিত্বের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়েছে, তারা আজ ভোট চুরির ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার সকল ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছে। জামায়াতের একমাত্র হাতিয়ার হচ্ছে ধর্ম ব্যবসা। এদের কোনো নীতি নৈতিকতা নেই, নেই কোনো বিবেক, নেই কোনো অনুশোচনা। দেশের মানুষের ধর্মচেতনাকে পুঁজি করে তারা আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। অথচ এই দলটি এই দেশের মাটিতে গণহত্যা চালিয়েছে। ৭১-এর প্রতিটি হত্যাকাণ্ড এবং ধর্ষণের পেছনে এদের দায় রয়েছে খুব বড়ভাবে। মূলত এই জামাতি মুনাফিকদের কারণেই আমাদের ৯ মাস যুদ্ধ করতে হয়েছে, হারাতে হয়েছে দেশের বুদ্ধিজীবী ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ৯ মাস ব্যাপী চলা সেই গণহত্যার সময় তাদের একবারের জন্য মনে হয়নি এই দেশের নির্যাতিত মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে বরং পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই দলটি তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। এদের নেতারা বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের স্বীকৃতির বিরোধিতা করেছিল। জামায়াতিরা ষড়যন্ত্র অত্যন্ত দক্ষ। তারা এখন প্রগতিশীলতার ভান ধরেছে, অথচ বেশিক্ষণ তারা তাদের আসল রূপ গোপন রাখতে পারেনি। দ্রুতই তাদের লেজ বেরিয়ে পড়েছে। ৫ই আগস্টের পর বেশ কিছু জামায়াতি দুর্বৃত্ত নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে। এদের মধ্যে এস.এম. শাহরিয়ার কবির নামক এই আপাদমস্তক মিথ্যাবাদী লোকটি অন্যতম। জামায়াত দাবি করে তারা নাকি সৎ লোকের শাসন চায়। তারা একটি হাইপ তুলেছে যে তারা খুবই সৎ, কিন্তু তাদের সততার আসল নমুনা দেখুন। এস.এম. শাহরিয়ার কবির নামক জামায়াতি এই বদলোকটি দেখুন কিভাবে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। আর কয়দিন বাঁচবে? খবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? খবরে বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? খবরে ভালো থাকতে হবে। তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। এবার এই পালের গোদা সাদা শকুনের বক্তব্য চলো শুনে আসি। এই লোকটি পেশায় নিজেকে একজন ডাক্তার দাবি করে, অথচ ধর্ষণ কাকে বলে সেটাই সে জানে না। রেপ তো রেপই। রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। নির্বাচনে জিতলে তাকে নাকি বলা হবে আমিরুল মুমিনিন। ভাবতে পারেন একজন মানুষের মাথায় এমন ভাবনা কিভাবে আসে? আসলে শরিয়া আইনে ধর্ষণকে তারা যেভাবে দেখে এটি তারই প্রতিফলন। ৫ই আগস্টের পর ভারতের সাথে জিহাদের ডাক দেওয়ার পর এই সাদা শকুন কি বলেছে, চলুন তার ভিডিও বক্তব্য থেকেই শুনে আসি। আমি ইন্ডিয়া থেকে, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমার জার্নালিস্ট বেঙ্গলি। হ্যাঁ, আমি কলকাতা থেকে। আমি এসেছি এখানে প্রায় ৩-৪ দিন হয়ে গেছে। হ্যাঁ, ইলেকশন কভার করবো। ভালো হয়। আপনার ইন্ডিয়ার সঙ্গে রিলেশনশিপে কিরকম হবে যদি বলেন? রিলেশনটা একদম এই যে কালারফুল আছে না। এরা স্বার্থের জন্য কতটা বেহায়া ও নির্লজ্জ হতে পারে তা ভাবা কঠিন। এই মুনাফিকেরা বিশ্বাস করে যে অন্য ধর্মের কেউ তাদের দলের নেতৃত্বে আসতে পারবে না, অথচ ভোটে জেতার জন্য তারা অন্য ধর্মের মানুষের কাছে যায়, মন্দিরে গিয়ে মন্ত্র পড়ে, এমনকি পূজায় অংশ নেয়। তারা একজন হিন্দুকেও এবার মনোনয়ন দিয়েছে এবং সেই হিন্দু স্লোগান তুলেছে, হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টাইনে তোল। না, আমি মজা করছি না, তার মুখ থেকেই শুনুন। হরে কৃষ্ণ হরি বল, দাড়িপাল্লা টানিয়ে তোল। হরে কৃষ্ণ হরি বল, দাড়ি পাল্লা টাইমে তোর স্লোগান এখন। জামাতি নেতা শাহজাহান এই মাত্রার মেগালোমেনিয়াক বা আত্মহংকারী হয়েছে যে সে দাবি করেছে তার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে। চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। খবরদার শাহজাহান চৌধুরী, আর যারা নাও চিনে এটারা এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করে। শক্তি চাইয়ে আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহর মেহরবানি, আল্লাহ সূর্য দিয়ে যাইব। আল্লাহ তারা আর একার মর্যাদা দিয়ে সুদূর বুদুর নগরীয় লুড়ো যেটা করি। আয় যদি সকল ফানি ফানি এটা লুড়ো যেটা করি বাজিওন আয় বড় কষ্ট পাই। কিন্তু অবাক করার বিষয় হলো এই বদ লোকটাকে আপনারা এখনো বয়কট করেননি। আপনাদের ধর্মীয় অনুভূতিতে কোনো কালেই এইসব ব্যক্তিদের বক্তব্যে আঘাত লাগে না। জামায়াত আমির হামজার মতো ইতরকে মনোনয়ন দিয়েছে। অবশ্য ইতরের দল ইতরদেরকেই তো মনোনয়ন দেবে। সে আগে কি ধরনের দালালি ও উস্কানিমূলক কথা বলতো তা আমাদের অবশ্যই মনে রাখা দরকার। চলুন তার এই ভিডিও বক্তব্যটি শুনি। মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়।
আমার 14 বংশ আওয়ামী লীগ, 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। এবার দেখুন ও শুনুন এক কুখ্যাত ব্যক্তির বক্তব্য, নাম তার মিজানুর রহমান আজহারি। জামাতের অর্থায়নে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে সে ইসলাম জেনেছে, কিন্তু সে তার বক্তব্যে বাংলা ভাষার সাথে আমেরিকান ও ব্রিটিশ ইংরেজি অসংলগ্নভাবে মিশ্রণ করে, যাতে তার অনুসারীরা তাকে মহাজ্ঞানী ভাবতে শুরু করে। আওয়ামী লীগের আমলে সে কোন সুরে কথা বলতো আর এখন কি বলছে তা চলুন তার বক্তব্য দেখেই আমরা জেনে নিই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি শুধু আওয়ামী লীগের নেতা, শুধু বিএনপির নেতা, শুধু জামাত ইসলামের নেতা, জাতীয় পার্টির নেতা, শুধু জাসদের নেতা? উনি এই বাংলাদেশের 17 কোটি মানুষের নেতা। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের গণ্যমান্য দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমরা বলবো, আজকে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল, মুজিব বর্ষ পালন করা হয়েছে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের 100 বছর আজকে পূর্ণ হয়েছে। তো তারা দোয়া করেছেন, তারা প্রোগ্রাম করেছেন, ভালো। আমাদের অভিভাবক তুল্য, আমাদের অনেকের মায়ের তুল্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন করব যে আপনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে। ওই ভাষণ আজও টানে বাজে, ঠিক কিনা? সে এখন জামায়াতের পক্ষে ঘুরিয়ে পেঁচিয়ে ভোট চাইছে। আপনি হয়তো ভাবছেন সে কেন সরাসরি ভোট না চেয়ে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে চাইছে। আসলে এটাই তাদের চরিত্র, গুপ্ত সংগঠনের চরিত্র, ধরি মাছ নাছুই পানি অবস্থা। তারা জানে যে জামায়াত যুদ্ধ অপরাধীদের সাথে যুক্ত ছিল এবং ভবিষ্যতেও থাকবে, তাই নিজেকে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে তার কার্যক্রম পরিচালনা করছে। জামায়াতে অর্থায়নে পড়াশোনা করা আরেকটি প্রাণীর নাম ব্যারিস্টার ফুয়াদ। এবি পার্টি নামক জামায়াতের বি টিমের এই বর্বর ব্যক্তিটির বক্তব্য থেকে প্রমাণিত হয় সে কত বড় বাটপার, কত বড় হিন্দু বিদ্বেষী এবং স্বার্থের জন্য কত নিচে নেমে হিন্দুদের হাত পা ধরতে পারে। চলুন তার সে সকল বক্তব্য শুনি। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশটা তো আসলে সবার, আমাদের একটা আইন কানুনের যে বই আছে যে এই দেশে কে কি পাবেন কে কি পাবেন না। আপনাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে, মুসলমানদের ছেলেমেয়েরা একই স্কুলে পড়ে না? যে ডাক্তারের কাছে আপনারা যান, যে হাসপাতালে মুলাদি সদরে যান, ওই একই হাসপাতালে হিন্দু মুসলমান ডাক্তার নার্স রুগী সবাই আছে না? সবাই আছে। তাহলে এই পৃথিবীটা আসলে সবার জন্য করা হয়েছে। সূর্যের আলো যখন ওঠে সেই আলোকে শুধু হিন্দুর বাড়িতে আলো দেয় না, মুসলমানের বাড়িতে দেয়। এখন যিনি বানাইছে তিনি তো আমাদের মধ্যে কোনো বিভাজন করে নাই, করছে? এ বেশি ভালো, এ একটু কম খারাপ, এ অমুক জায়গায় যাবে অমুক জায়গায় যাবে, এগুলো করে নাই তো। এগুলো মানুষ বানাইছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, যেহেতু সবাই আমরা এক সমাজে থাকি, এক এলাকায় থাকি, এক রাস্তা ব্যবহার করি, তাহলে কত মিল আমাদের মধ্যে। কিন্তু কিছু দুষ্ট লোক আছে যারা সবসময় চেষ্টা করে এই মিলটা বাদ দিয়া অমিলটাকে উপরে তুলতে, বেশি দেখাইতে, যে অমুকে মুসলমান, অমুকে হিন্দু, অমুকে বৌদ্ধ, অমুকে খ্রিস্টান, এই পার্থক্যগুলো করার চেষ্টা করে। এই হচ্ছে বাংলাদেশ, ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমাদের সকাল এই প্রগতিশীল সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে শামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব আঙ্গুর। তখন বুঝবো যে ধর্ম যার যার, উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई निसार, पाकिस्तान में जमात इस्लाम को क्या बोलता है? पाकिस्तान में जमात इस्लामी का दूसरा नाम है जमात गैर इस्लामी, और दूसरा उनको हमारे गांव पाकिस्तान में मुनाफिक बोलते हैं। वो इसके दिल में कुछ और होते हैं, इधर कुछ और, सीधे लोग नहीं है भाई। এবার দেখুন অন্যান্য জামাতি ক্যাডাররা সাধারণ মানুষকে কিভাবে হুমকি দিচ্ছে, জামায়াতের বিরোধিতা করলে কি শাস্তি তারা দেবে সেই হুঁশিয়ারি দিচ্ছে তারা সরাসরি ভিডিও বক্তব্যের মাধ্যমে। চলুন জেনে নিই। করতে হবে এবং আপনারা আজকের থেকে চিন্তা করেন, নিয়ার ফিউচার ভবিষ্যতে যদি একটা কণ্ঠ উচ্চারিত হয় গলা কাইটা ফেলা হবে। যদি আবার এনসিপি তথা জামাতের সি টিমের নারী নেত্রী কথিত ভোট টেম্পারিং করতে গেলে নারী বা পুরুষের জননাঙ্গ কেটে দেওয়ার কথা বলছে। ভাবা যায় রগের বদলে তারা এখন ডিরেক্ট নারী পুরুষের বিশেষ অঙ্গে গিয়ে ঠেকেছে এবং সেই ঘটনা ঘটানোর পরে প্রমাণ লোপাট করার জন্য গ্লাভস পরে নিতে বলছে। জামায়াতকে ভোট দিতে অস্বীকৃতি জানানোয় নীলফামারীতে হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়েছে এই জামাত ইসলামের গুন্ডারা। এবং এই ভিডিওটি যখন রেকর্ড করছি অর্থাৎ 10 ফেব্রুয়ারি মঙ্গলবার এই ঘটনাটি ঘটানো হয়েছে। দেখে আসি চলুন ভিডিও। আগুন দিল, এখন আমরা রাত্রিবেলা আমরা সবাই আতঙ্কিত, আমাদের পরিবার, আমাদেরকে এই জন্য আমাদের স্থানীয় লোকজনের সহযোগিতা চাচ্ছি।
মরিন জোর করে ভোট নিবে রাখছে, জোর করে। দাদা বলেন এটা জোর করে ভোট নিবে রাখছে। কে আসছে জোর করে ভোট নিতে? জামাত এখানে জোর করে ভোট নিতে রাখছে, দিলে রাখছে চাষ করছে আমাদের। আগুন কে লাগাই দিছে? আগুন লাগাই দিছে জামাত। কেন লাগাই দিল? জামাত এখানে আগুন লাগাই দিছে, ভোট দিব না বলে, ভোট দিবে না ভোট দিতে বলে। জামাত এক প্রকার বাধ্য করে এখানে স্থানীয়দের ভোট দেওয়ার জন্য দাঁড়িপাল্লায়, হিন্দু সম্প্রদায়। এবং অগ্নি সন্ত্রাস করে। এদিকে জামায়াতিদের গুরু স্বঘোষিত কাফের শাখার আমির জামাতি রাজাকার আলবদরদের কাছে বাংলাদেশের সবচেয়ে ভালো ও সাচ্চা হিন্দু খ্যাত জাল ঔষধ খাইয়ে শত শত শিশু হত্যাকারী পলাতক পিনাকি নির্বাচনের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিচ্ছে ছাগলচোর নাসিরকে। দেখুন ভিডিওতে। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা, শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা, অ্যাটলিস্ট কি করতে হবে আমি এটা তোমাকে কিছু কথা তোমাকে বলবো, সাজেশন দেবো। এবং আমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগাম অভিনন্দন গ্রহণ করো। এই হচ্ছে দেশের পরিস্থিতি। একটি পাতানো নির্বাচনের মাধ্যমে জামাতিদের জেতানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মবস্টার ইউনুস। আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন, এরা যাতে ভোট চুরি করে জিততে না পারে তা নিশ্চিত করুন। জামাত এবং এদের বি টিম এনসিপির জঙ্গিদের জামানত যাতে বাজেয়াপ্ত হয় সেই ব্যবস্থা করুন। দেশ আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। 18 কোটি মানুষের মুখের দিকে তাকিয়ে যদি আপনাদের মনে সামান্য বিবেক থেকে থাকে, তবে এই জামাতিদের প্রতিহত করুন। যারা ভোট বর্জন করবেন তাদের সাধুবাদ জানাই, আর যারা ভোট দিতে যেতে বাধ্য হবেন তারা কথিত এই গণভোটে অবশ্যই না চিহ্নে টিক দেবেন। জামাত ক্ষমতায় আসা মানেই দেশে দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, অনাচার আর জঙ্গিবাদ ছড়িয়ে পড়া। হারিয়ে যাবে আমাদের হাজার বছরের বাঙালিয়ানা, সংস্কৃতি ও অর্জন। এদেশকে আমরা জামাত মুক্ত করবই। ভবিষ্যৎ বাংলাদেশে এই দুর্বৃত্তদের কোনো অস্তিত্বই থাকবে না। আওয়ামী লীগবিহীন প্রথম সংসদ ও তারেক রহমানের শাসনকাল একটি বিশেষ বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দর্শক, রাত পোহালেই একটা একতরফা ভোট, বাংলাদেশের প্রধান বড় রাজনৈতিক দল আওয়ামী লীগবিহীন এই নির্বাচনটা হতে যাচ্ছে। নির্বাচনে ভোটের পার্সেন্টেজ, ভোট কাস্টিং কত পার্সেন্ট হবে, সেটা 5% না 10% না 15%, সেটা আগামীকাল ভোট পরবর্তী সময়ে সেটি বোঝা যাবে। বাংলাদেশের ইতিহাসে বলা যায় আরো একটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে, যেখানে বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নেই। দৃশ্যত বিএনপি জোটের জয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। বিভিন্ন সমীক্ষা বলছে বিএনপি জোট প্রায় 200 আসনে জয় পেতে যাচ্ছে, আর জামাতে ইসলামী হয়তো 50টির বেশি আসন পাবে না। 200 পাক আর 200-র বেশি পাক বা 170-78 পাক, যেটি পাক, বিএনপি যে 151টা মানে 150-এর অধিক আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে, এতে কোনো দুদিন আগেও সন্দেহ সংশয় থাকলেও আজকে যখন আপনাদের সামনে কথা বলতে এসেছি, আজকে আর কোনো দ্বিধা নেই যে বিএনপি এককভাবে সরকার গঠন করছে এবং প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। কিন্তু প্রশ্ন হলো, এই যে নগণ্য সংখ্যক ভোটের মাধ্যমে গঠিত সরকার, তা কতদিন টেকসই হবে? 18 বছর বিদেশের মাটিতে থেকে অবশেষে কি তারেক রহমান পারবেন বাবার পদাঙ্ক অনুসরণ করে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে, নাকি পুরনো সেই হাওয়া ভবন কিংবা মিস্টার 10% ইমেজের আবর্তে আটকে থাকবে আগামীর রাজনীতি? গত 1.5 বছরে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশে যে নজিরবিহীন বিভেদ তৈরি করেছে তা অস্বীকার করার উপায় নেই। বর্তমান রাজনৈতিক মেরুকরণ এতটাই তীব্র যে এক পক্ষ অন্য পক্ষকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত এই বিভেদ দূর করা। এখানে একটি ঐতিহাসিক উদাহরণ টানা জরুরি। 1975 সালে আওয়ামী লীগ সহ বাংলাদেশের সব রাজনৈতিক দল বাকশালে বিলুপ্ত হয়ে গিয়েছিল। 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগ যখন রাজনৈতিকভাবে বিলুপ্ত ছিল, তখন তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে ফেরার সুযোগ করে দিয়েছিলেন।
বহুদলীয় গণতন্ত্রের ধারক এই জন্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয়। বহুদলীয় গণতন্ত্রের সেই ধারাকে যদি তারেক রহমান ধারণ করতে চান, তবে তাকে অবশ্যই আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবতে হবে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটিকে নিষিদ্ধ রেখে বা মাঠের বাইরে রেখে কতদিন একটি স্থিতিশীল সরকার চালানো সম্ভব? যদি তারেক রহমান সকলের মত ও পথের সহাবস্থানের বাংলাদেশ চান, তবেই তিনি জন আস্থা অর্জন করতে পারবেন। দমন পীড়নের রাজনীতি শেষ পর্যন্ত ক্ষমতাকে ভঙ্গুর করে তোলে। গত 18 মাস ধরে চলা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। বিতর্কিত চুক্তি, কেনাকাটায় অনিয়ম এবং উপদেষ্টাদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দুর্নীতির যেসব খবর আছে, তা নিয়ে কেন যেন বিএনপি বা তারেক রহমান রহস্যজনকভাবে নীরব ছিলেন। তারেক রহমান কি এই অনিয়মগুলোকে বিচারের আওতায় আনবেন, নাকি ক্ষমতার পালাবদলে এই সিন্ডিকেটগুলো স্রেফ হাত বদল হবে? গত 1.5 বছরে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে, তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হবে নিজের দলের এই উশৃঙ্খল বাহিনীকে নিয়ন্ত্রণ করা। যদি তিনি না পারেন, তবে মানুষ দ্রুতই এই সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নেবে। তারেক রহমান দীর্ঘ 18 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কিছু অসামঞ্জস্য কথাবার্তা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। 18 বছর তিনি বিদেশের মাটিতে টেলিপ্রম্পটারে দেখে বক্তৃতা করেছেন, কিন্তু যখন সরাসরি জনগণের সামনে কথা বলছেন, তখন তথ্যের কিছু ভুল ভ্রান্তি সমালোচনার জন্ম দিচ্ছে। এতে করে প্রশ্ন এসছে যে বিএনপির কি কোনো গবেষণা সেল নেই? গবেষণার আলোকে বিএনপি প্রধান চেয়ারম্যান তারেক রহমানের হাতে গবেষণার রিপোর্ট ধরিয়ে দেওয়া হয় না, বা কিংবা তাকে বলা হয় না যে এটা এইভাবে যে কোনো জায়গায় বক্তৃতা দেওয়ার আগে? এমন প্রশ্ন কিন্তু আসছে। উদাহরণস্বরূপ তিনি কুমিল্লায় গিয়ে ইপিজেড করার প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ কুমিল্লা ইপিজেড 2000 সালেই আওয়ামী লীগ আমলে চালু হয়েছে। নীলফামারীতে মেডিকেল কলেজ করার কথা বলেছেন, অথচ সেটি 2018 সাল থেকে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এমনকি ঢাকা শহরে 40টি মাঠ করার প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ। ঢাকা শহরের জনাকেন্দ্র মানচিত্রে এই জায়গা কোথায়? এই প্রতিশ্রুতিগুলো থেকে বোঝা যায় তার মাঠ পর্যায়ের তথ্যের ঘাটতি রয়েছে, অথবা তিনি আওয়ামী লীগের করা উন্নয়নগুলোকে এড়িয়ে যেতে চাইছেন। উন্নয়নের রাজনীতিতে ধারাবাহিকতা জরুরি। ক্রেডিট নেওয়ার চেয়ে বড় হওয়া উচিত উন্নয়নকে টেকসই করা। তারেক রহমানের জন্য আমার একটি পরামর্শ বা পর্যবেক্ষণ হতে পারে, নতুন করে অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার যে বিশাল অবকাঠামোগত উন্নয়ন করে গেছে, সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা। যেমন পদ্মা সেতু, মেট্রো রেল বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রজেক্টগুলো যাতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে। প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের অর্থনীতিকে বারবার পিছিয়ে দিয়েছে। তারেক রহমান যদি সত্যি আধুনিক বাংলাদেশ গড়তে চান, তবে তাকে প্রতিহিংসা নয়, বরং প্রতিযোগিতার রাজনীতি করতে হবে। সবশেষে বলতে চাই, তারেক রহমানের অতীত ইমেজ, তা সে হাওয়া ভবন হোক কিংবা 10 লাখ অস্ত্র মামলা, তা নিয়ে মানুষের মনে সংশয় এখনো আছে। এই সংশয় দূর করার একমাত্র পথ হলো সুশাসন। যদি তিনি বাকশাল পরবর্তী জিয়ার মতো উদারতা দেখাতে পারেন, যদি তিনি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মৌলিক চেতনাকে সম্মান দিয়ে সকল দলের সহাবস্থান নিশ্চিত করতে পারেন, তবেই তার ক্ষমতা টেকসই হবে। অন্যথায় গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের অধীনে তৈরি হওয়া ক্ষোভ ও বিভেদ আগামীর সরকারকে গ্রাস করে ফেলবে। জনগণ কেবল পরিবর্তন চায় না, জনগণ গুণগত পরিবর্তন চায়। তারেক রহমান কি সেই কাঙ্ক্ষিত নেতা হয়ে উঠতে পারবেন? সময় এবং তার কাজই সেটা বলে দেবে। নির্বাচনের শেষ মুহূর্তে বড় বিস্ফোরণ, কে সরকার গঠন করতে যাচ্ছে? বিষয়টি নিয়ে কথা বলবার আগে আবার আরেকটি বিষয় নিয়েও একটু কথা বলা দরকার। সেটি হচ্ছে যে এখনো কিছু মানুষ মনে করছেন যে হঠাৎ করে একটা ওহী নাজিল হবে,
নির্বাচনের যেখানে মাত্র মাঝখানে একদিন বাকি বা কয়েক ঘন্টা বাকি, সেই সময়ও কিছু মানুষ খোয়াব দেখছেন যে নির্বাচনটা বানচাল হয়ে যাবে। তাদের জন্য বলছি, খোয়াব থেকে বাস্তবতায় আসুন। নির্বাচন হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত, এবং এখন অন্ততপক্ষে বিবেচনা করুন বা হিসেব করুন যে আসলে আগামীর মসনদে কে যাচ্ছে এটি নিয়ে হাইপ তোলারও ব্যাপার আছে। যেমন জামাতে ইসলামের পক্ষ থেকে ব্যাপক একটা হাইপ তোলা হচ্ছে এই নির্বাচনটা শুরু থেকেই, বা বলা যায় যে এই 1.5 বছরে নানাভাবে হাইপ তোলা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের সাফল্য দেখা গেছে, ছোট ক্ষেত্রে বড় সাফল্য। যেমন আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলতে পারি, সেখানে তারা একচেটিয়া বিজয় পেয়েছে, এবং সেখান থেকে একটা ধারণা হচ্ছিল যে তারাই কি আসছে ক্ষমতায়। আবার সেই বিজয়টা তৈরি করাটাও কিন্তু নাটকীয় বিজয় জামাতের। বিজয়টা এই কারণেই তৈরি করেছিল তারা, এটাও একদম তৈরি করা বিজয়, স্বতঃস্ফূর্ত বিজয় নয়। তৈরি এ কারণেই করেছিল যে এই বিজয়টা যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলে, মানুষের যেন একটা মনস্তাত্ত্বিক ধারণা হয়, ভাব হয় যে এবার জামাতই তো ক্ষমতায় আসছে, আমি ভোটটা কেন নষ্ট করব, ঠিক আছে আমি জামাতেই সিল মেরে দিলাম। কিন্তু সর্বশেষ বাস্তবতা বলছে জামাত ক্ষমতা থেকে যোজন যোজন পেছনে। বিএনপি এককভাবে ক্ষমতা বা সরকার গঠন করছে, জরিপ বলছে, সমীক্ষা বলছে। এখন ভোট কত পার্সেন্ট পড়বে সেটি বিবেচ্য বিষয় নয়, সেটি 5% হতে পারে, 10% হতে পারে, কিংবা সেই সরকারটি কয় মাস কয় বছর স্থায়ী হবে সেটি দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি, বিভিন্ন বিষয়, বিভিন্ন সূচক নির্ধারণ করবে সেই সরকারটির আয়ুষ্কাল। ইতিমধ্যে নির্বাচনী প্রচার আজ সকাল 7:30 থেকে শেষ হয়ে গেছে, কিন্তু তার আগেই প্রকাশ পেল এক চাঞ্চল্যকর জনমত সমীক্ষার রিপোর্ট। কার কলে হাওয়া বেশি, কার জয় জয়কার আর কার ভরাডুবি। 41,500 ভোটারের মতামতের ভিত্তিতে উঠে এসেছে এক অভূতপূর্ব তথ্য। বিএনপি কি সত্যি 2/3 আসনে জয়লাভ করতে যাচ্ছে? আর জামাত ও এনসিপি জোটের আসন সংখ্যাই বা কত? গতকাল সোমবার বিকেলে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD তাদের এই দীর্ঘ সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সংস্থাটির দাবি এটি এ যাবৎকালের সবচেয়ে বড় নমুনা সংগ্রহের সমীক্ষা, যেখানে 300টি সংসদীয় আসনে মোট 41,500 ভোটারের প্রত্যক্ষ মতামত নেওয়া হয়েছে। এটি কোনো অনুমান নয়, বরং সাধারণ মানুষের মনের প্রতিফলন হিসেবে দাবি করছে সংস্থাটি। এই রিপোর্টে উঠে এসেছে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ চিত্র। চলুন দেখে নেই যে 300 আসনে জাতীয় নির্বাচনে কোন দল কতটি আসন পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষা। এর মধ্যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে আসলে 299টি আসনে। একটি আসনে একজন জামাত প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনটির নির্বাচন স্থগিত রয়েছে। সমীক্ষা বলছে বিএনপি জোট। রিপোর্টের সবচেয়ে বড় চমক এখানেই, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট প্রায় 208টি আসনে জয়লাভ করতে পারে, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে তারা অনেকখানি এগিয়ে। জামাত এনসিপি জোট, যারা নির্বাচনের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের জানান দিচ্ছে, সেই জামাত ও এনসিপি জোটের সম্ভাব্য আসন সংখ্যা বলা হয়েছে 46টি। এরশাদের জাতীয় পার্টি পেতে পারে মাত্র 3টি আসন, নির্দল প্রার্থীরা 17টি এবং অন্যান্য ছোট দলগুলি 4টি আসনে জয়ী হতে পারে। এই তথ্য এটাই ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আবারও দ্বিদলীয় মেরুকরণ থেকে সরে এসে বিএনপি এক শক্তিশালী অবস্থানে ক্ষমতার মসনদে ফিরে আসছে। শুধু আসনের সংখ্যাই নয়, জনসমর্থনের হারের দিকে তাকালে বিষয়টি আরো স্পষ্ট হয়। EASDর
তথ্য মতে বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রায় 66.3% ভোটার। দ্বিতীয় অবস্থানে থাকা জামাতে ইসলামের প্রতি সমর্থন রয়েছে 11.9% মানুষের। আশ্চর্যের বিষয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গড়া এনসিপি মাত্র 1.7% সমর্থন পেয়েছে। জাতীয় পার্টির সমর্থন 4% এবং নির্দল প্রার্থীদের ক্ষেত্রে এটি 2.6%। এর মানে দাঁড়ায় দেশের অর্ধেকেরও বেশি মানুষ এই মুহূর্তে বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাইছে। এই জরিপের বাইরে সম্প্রতি আরো একটি জরিপ প্রকাশিত হয়েছিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে জনগণ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান। সেই জরিপেও বড় ব্যবধান দেখা গেছে। সেই জরিপের জনমত বলছে 47.6% মানুষ মনে করেন তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। অন্যদিকে জামায়াত আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান 22.5% মানুষ। অর্থাৎ নেতৃত্বের লড়াইয়ে তারেক রহমান এই মুহূর্তে জনগণের প্রথম পছন্দ। আমি শুরুতেই বলেছি আজ মঙ্গলবার ইতিমধ্যেই সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শেষ হয়েছে। 12 ফেব্রুয়ারি কেবল নির্বাচন নয়, জুলাই সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হলো, যারা এখনো ভাবছেন যে নির্বাচন হয়তো কোনো অদৃশ্য কারণে হবে না, তারা কি ভুল ভাবছেন? সার্বিক পরিস্থিতি বলছে নির্বাচন হচ্ছে এবং জামাতের জয়ের হাইপ থাকলেও জয়ের বন্দরে শেষ পর্যন্ত বিএনপি পৌঁছাবেন, এটি বিভিন্ন পরিসংখ্যান বলছে। বিএনপি ক্ষমতায় গেলে সেই সরকার ঠিক কতদিন টিকবে বা কিভাবে পরিস্থিতি সামলাবে, সেটি এখন বড় আলোচনার বিষয়। তবে সমীক্ষার ফল যদি বাস্তবের প্রতিফলন হয়, তবে বিএনপি একটি বিশাল ম্যান্ডেট নিয়ে ফিরতে যাচ্ছে। সেটি আমি বললাম যে ক্লাসে স্টুডেন্ট কজন, 5 জন নাকি 500 জন? 5 জনের মধ্যেও কেউ ফার্স্ট হয়, আবার 500 জনের মধ্যেও কেউ ফার্স্ট হয়। এখন দেখার বিষয় যে ভোট কত শতাংশ পড়ে।